সেটা হচ্ছে ফিজিক্সের। আমরা কিভাবে পড়বো, দেখো ফিজিক্সের পড়ার জন্য আমাদের প্রথম কি করতে হবে বলো তো, একটা ক্লাস দেখে নিতে হবে বা কোনো স্যারের ক্লাসটা দেখে নিতে হবে। আমাদের যদি আমি একটা ফ্লো চার্ট তৈরি করি, তো আমার প্রথম কাজ হলো ক্লাস করে আমি কি পাবো, ক্লাসের মাধ্যমে আমি জানতে পারবো যে আমার বেসিক কতটুকু স্ট্রং আছে বা বেসিক সম্পর্কে আমার কতটুকু ধারণা আছে। কারণ আমরা জানি এখন মেডিকেলে বেসিক রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু আগের থেকে একটু বেশি হয়। তার পরবর্তীতে আমি কি করব, আমি হচ্ছে দাগানো বইয়ের পিডিএফটা পড়বো, পড়বো। তো এই পিডিএফটা দাগানো বইটা থেকে আমরা কি করব, পিডিএফের দাগানো লাইনগুলো আমাদের বইয়ের দাগিয়ে নিব, ঠিক আছে। তো আমরা এর জন্য কোন বইটা পড়বো, ইসাক স্যার, হ্যাঁ ইসাক স্যারের দাগানো লাইন, ইসাক স্যার দাগানো বই। তার পরবর্তীতে আমরা কি করব, এই দুইটা ফেজ শেষে সর্বশেষ যে ফেজটা আমাদের জন্য আসবে সেটা হলো অনুশীলনীর এমসিকিউ, অনুশীলন, ঠিক আছে, অনুশীলনীর এমসিকিউ। অনুশীলনী এমসিকিউ সলভ করতে হবে। তো অনুশীলনী এমসিকিউ সলভ করার জন্য আমাদের মেইনলি দুইটা বই পড়তে হবে, দুইটা বইয়ের অনুশীলনী আমাদের সলভ করতে হবে। একটা হলো কি ইসাক স্যারের বইটা, আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো শাহজাহান তপন স্যারের বইটা। আমাদের এই দুইটা বইয়ের অনুশীলনী সলভ করতে হবে। এখন এই অনুশীলনী সলভ করলে দেখা যাবে কি, এইখান থেকে প্রত্যেক বছর দেখা যায় কি আমাদের টোটাল ফিজিক্সের জন্য মার্কস আছে কত, টোটাল ফিজিক্সের মার্কস আছে 20। তো এই 20টার ভিতরে দেখা যায় কি 18-19টা বা আমি যদি বলি 17 থেকে 19টা এই অনুশীলনীর বই থেকেই সাধারণত প্রায় সময় দিয়ে থাকে। আর বাকি 2-1টার জন্য আমরা কি করব, অবশ্যই আমরা ক্লাসের বেসিকগুলো ভালোভাবে বুঝে নেব। এবং শর্ট সিলেবাসের বাইরেও আমাদের এখানে কি ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলোকে খুব ভালোভাবে এমফাসিস দিয়ে করানো হবে, ঠিক আছে। তো সবাই আশা করি আমাদের সাথে যুক্ত থাকবে। ওকে, নেক্সট আমরা শর্টকাট টেকনিকগুলো সম্পর্কে একটু জেনে কিছু দুইটা শর্টকাট আমরা একটু জানবো, ঠিক আছে। আচ্ছা দেখো, পরিবাহী রোধের নির্ভরশীলতা, হ্যাঁ পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আমরা জানি কি, আর ইকুয়াল টু কি লেখা যায়, আর ইকুয়াল টু রো এল বাই এ, আর ইকুয়াল টু রো এল বাই এ, ঠিক আছে। এটা আমাদের খুব পরিচিত সূত্র। আচ্ছা, তো আর এই আর ইকুয়াল, এই আরটা কিসের উপর নির্ভরশীল সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে। তো আমরা এটা মনে রাখবো লেট ওয়ার্ডটা দিয়ে, আমরা কি দিয়ে মনে রাখবো, লেট ওয়ার্ডটা দিয়ে। লেটের হলো এল দিয়ে আমরা কি বুঝাই, এল দিয়ে আমরা বুঝাই ওই পরিবাহকের কি লেন্থ কত বা দৈর্ঘ্য কত, ঠিক আছে, এই লেন্থটা আমরা জানতে পারবো। তারপর এ দিয়ে আমি কি জানতে পারবো, এরিয়া সারফেস এরিয়া, মানে কি আমরা জানতে পারবো এর ক্ষেত্রফল সম্পর্কে, কি সম্পর্কে জানতে পারবো, ক্ষেত্রফল সম্পর্কে। আমি শুধু ক্ষেত্র লিখলাম। টি দিয়ে আমি জানতে পারবো কি, টি দিয়ে আমি জানতে পারবো টেম্পারেচার সম্পর্কে। অর্থাৎ আমরা জানি সবাই টেম্পারেচার বাড়লে পরিবাহীর রোধ কি হয়, পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। টেম্পারেচার বাড়লে রোধ কি হয়, টেম্পারেচার বাড়লে রোধ বৃদ্ধি পায়। টেম্পারেচার বাড়লে কি হয়, রোধ বৃদ্ধি পায়। আর রোধ বৃদ্ধি পেলে কি হয়, কারেন্ট কম ফ্লো হয়। রোধ বৃদ্ধি পেলে কি হবে, কারেন্ট কম পরিমাণে ফ্লো হবে, ঠিক আছে। তো এই টেম্পারেচারের উপর নির্ভর করে বা তাপমাত্রার উপর নির্ভর করে। আর সর্বশেষ যেটা ই দিয়ে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো কি এলিমেন্ট মানে উপাদানটা কিসের তৈরি, উপাদানটা কিসের তৈরি, বা এটাকে তুমি আপেক্ষিক রোধও বলতে পারো, তুলনা করতে পারো যে এক একটা বস্তুর ক্ষেত্রে এক এক ধরনের আপেক্ষিক রোধ এখানে থাকে। ওকে, নেক্সট। তো আমাদের কোর্স সম্পর্কে তোমরা জানো, আমাদের দুইটা কোর্স চালু আছে। একটা হলো মেডিএস্টার 2.0 ব্যাচের জন্য, অর্থাৎ এটা কি আমাদের মেডিকেল প্রিপারেশন এবং জাবিটি ইউনিট, এবং এই দুইটাকে একসাথে করে আবার একটা কম্বো কোর্স চলতেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমরা জানো 60% ডিসকাউন্ট চলতেছে। আর এখানে কোয়ালিটি সম্পর্কে তোমরা সবাই জানো, মেন্টর সম্পর্কে তোমরা সবাই জানো, বেস্ট এফোর্টটা আমরা দিয়ে থাকি। ওকে, মেডিএস্টার 2.0-তে দেখো অনেকগুলো অনলাইন ক্লাস আছে, একইভাবে দেখো জাবিটি ইউনিটের জন্য অনেকগুলো ক্লাস আছে, ঠিক আছে। তো একই সাথে তোমরা এখানে এক্সাম দিতে পারবা এবং তোমরা প্রত্যেক লেকচার শেষে পিডিএফটা পেয়ে যাবা, দাগানো বইয়ের পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে। তো যারা মেডিকেল প্রিপারেশন নিতে চাও, সাথে ভার্সিটি প্রিপারেশন নিতে চাও, তারা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের সাথে, ঠিক আছে। আর যে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা, হ্যাঁ কুলম্বের সূত্র
কোন কোন ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না, ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। তো এইটা আমরা একটা ছন্দ দিয়ে শিখব, সেটা হলো কি অনি বাসা থেকে আলোর বেগে গতিশীল হলো, অনি বাসা থেকে আলোর বেগে গতিশীল হলো। এখন অনিতে আমি কি পড়বো, অনিয়ত আকার, মানে অনিয়ত আকারের চার্জ হইলে সেটা হবে না, অনিয়ত আকার, অনিয়ত আকার যার কোনো নির্দিষ্ট আকার নাই, ঠিক আছে, অনিয়ত আকার। এই অনিয়ত আকার চার্জের ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারবো না কুলম্বের সূত্র দিয়ে, এদের মধ্যবর্তী বলটা নির্ণয় করতে পারবো না। বাসা দিয়ে আমরা শিখবো কি বড় সদৃশ, বড় সদৃশ চার্জ, বড় এবং সদৃশ চার্জ, বড় সদৃশ চার্জের ক্ষেত্রে আমরা কি এটা নির্ণয় করতে পারবো না। থেকে দিয়ে আমরা শিখবো কি, থেকেতে হলো, থেকেতে কিছু নাই, আমরা পড়বো আলোর, তারপর হচ্ছে আলোতে আমরা শিখবো কি আবদ্ধ চার্জ, আবদ্ধ চার্জ, আতে হইলো আবদ্ধ চার্জের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হইলো আবদ্ধ চার্জের ক্ষেত্রে তাহলে কোন সূত্র প্রযোজ্য, আবদ্ধ চার্জের ক্ষেত্রে কোন সূত্র প্রযোজ্য, আমরা জানি গসের সূত্র বা গাউসের সূত্র, তাই না, গসের সূত্র বা গাউসের সূত্র, এইটা আবদ্ধ চার্জের ক্ষেত্রে এইটা প্রযোজ্য, গাউসের সূত্র বা গাউসের সূত্র। এখন বেগেতে আমরা মনে রাখবো কি আলোর কাছাকাছি বেগ হইলে, আলোর কাছাকাছি বেগ হইলে সেটা হবে না, বা খুব দ্রুত গতিশীল কোনো কণার ক্ষেত্রে হবে না। আসলে যেটা সত্যি কথা, গতিশীল হইলেই ওই চার্জটার ক্ষেত্রে আর হবে না। আলোর বেগে কি, আলোর বেগে গতিশীল লিখে, এই যে দেখো গতিশীল, হ্যাঁ গতিশীল এইখানে আছে আলোর বেগ। ওকে, তাহলে কুলম্বের সূত্র এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমরা জানি কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, যখন চার্জটা কি হবে ছোট থাকবে, ঠিক আছে, বিন্দু আকারের হবে, মানে কি এদের দূরত্বের তুলনায় যখন চার্জটা নগণ্য হবে, ঠিক আছে, দূরত্ব অনেক বেশি কিন্তু সেই তুলনায় এর আকারটা অনেক ছোট, সেই ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য। আর কুলম্বের সূত্রটা তোমরা সবাই জানো, F = 1/4πε0 × Q1 Q2 R², অর্থাৎ এদের মানে দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্বের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি।